একটা সময় ছিল যখন আমাদের সমাজে ছিল বিনিময় প্রথা, কিন্তু একটা সময়ের পর মুদ্রা আবিষ্কার হলো, আর মুদ্রা আবিষ্কারের সঙ্গে সঙ্গে বিনিময় প্রথাটাই উঠে গেল। কিন্তু সত্যি কি বিনিময় প্রথা উঠে গেল? না, বিনিময় প্রথা আজও আছে, কিন্তু আগেকার সেই বিনিময় প্রথার থেকে আজকের এই বিনিময় প্রথা অনেক বেশি নোংরা, অনেক বেশি কদর্য। কারণ আজকের বিনিময় প্রথা থেকে জন্ম নেয় অপরাধ। কি আশ্চর্য, এখন আবার দরজাটা কে বন্ধ করলো? এই দরজাটা খোলো। স্ট্রেঞ্জ, ডিসগাস্টিং। ও সত্যি আমার আর ভাল লাগে না। বাইরে থেকে দরজাটাকে আবার কে বন্ধ করে দিল? এই কে আছো? দরজাটা খোলো। এ তো মহা মুশকিলে পড়া গেল। আরে দরজাটা খোলো, কে আছো? দরজাটা খোলো, কে দরজা বন্ধ করেছে? আমি। তুই তুই দরজা বন্ধ করেছিস কেন? এমনি। এমনি মানে? আরে আমি বেরোবো, আমার দেরি হয়ে যাচ্ছে। খুলবো না। কি দরকার? ওই তো আমার যা দরকার হয়। টাকা? টাকা দিলেই তো তুই ওই ছাই ভস্মগুলো গিলবি। ওটা ছাই না, ওটা ভস্যও না, ওটা হলো অমৃত। অমৃত অমৃতটাকে টেনে ছাই ভস্যগুলো ফেলে দেই। আমি তোমাকে তোমার নেশা করার জন্য কোনো টাকা দেব না। তাহলে ঘরের মধ্যে লক হয়ে বসে থাকো, তোমাকে আনলক করে এমন সাথে কার পাপের আছে আমি দেখে নেব। কত টাকা লাগবে? 5,000 টাকার দরকার, আপাতত 3 হলেই চলবে। 3,000? অসম্ভব। তাহলে তো আমার পক্ষে ঘরের দরজা খোলাটা অসম্ভব। দাঁড়া, তোর মাকে বলছি। সে তুমি যাকে খুশি বলো, আজ আমার হাত থেকে তোমার নিস্তার নেই। তোমার ছেলে আবার কি উৎপাত শুরু করেছে বলো তো? আমার ছেলে? তোমার ছেলে নয়? নাকি বাইরে নতুন বউ জুটিয়েছ, নতুন ছেলে জুটিয়েছ? বাবা বাবা বাবা, কি করতে কি পড়তো! আমার আর বাঁচতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে মরে যাও। কে বারণ করেছে? মরে যাও। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? তোমার ছেলে প্রতিদিন নেশা করার জন্য আমার কাছ থেকে পয়সা চাইছে। মরে যাও, ইচ্ছে না করলে মরে যাও। কে বারণ করেছে? নিত্য নতুন ফোন দিয়েতে আমার কাছ থেকে পয়সা চাইছে। ইচ্ছে না করলে মরে যাও। কে বারণ করেছে তোমাকে? হ্যাঁ, তা তো বলবে। আজকে আমাকে বাইরে থেকে দরজা লক করে আমাকে ভিতর থেকে বন্ধ করে দিয়েছে, যাতে আমি বেরোতে না পারি পয়সার জন্য। ইচ্ছে না করলে মরে যাও। কে বারণ করেছে? তা তো বলবে, তা তো বলবেই। ইচ্ছে না করলে মরে যাও। কে বারণ করেছে? মরে যাও। এইভাবে বেঁচে থাকতে আর ভাল লাগে না। একটা নেশাখোর আর একটা পাগল। কি বললে? কি বললে? আমি পাগল? আমি পাগল? কি বললে? আমি পাগল? তুমি পাগল? তুমি পাগল? আমি পাগল? ইচ্ছে না করলে মরে যাও। ইচ্ছে না করলে মরে যাও। আমি পাগল? ইচ্ছে না করলে মরে যাও। মরে যাও ইচ্ছে না করলে। আমি পাগল? ইচ্ছে না করলে মরে যাও। আমার সত্যি আর ভাল লাগছে না। হ্যাঁ স্যার। তোর আজকেও দেরি হচ্ছে? তুই কোথায় আছিস? এই তো এসে গেছি। আরে তাড়াতাড়ি আয়, তোর বৌদি আবার খেপেছে। আপনি চিন্তা করবেন না, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। রূপম, এই রূপম, এদিকে আয়, টাকাটা নিয়ে যা। টাকাটা দাও। এটা কি ঠিক হচ্ছে? আমিও সব ঠিক বেঠিক বুঝি না, টাকাটা দাও। আমার কাছে 3,000 টাকা নেই, এই 2,000 টাকাই আছে। শোনো রূপম, এটা হচ্ছে আমার পরিশ্রমের রোজগারের টাকা।
তোমার নেশার খোরাকের জোগানোর টাকা নয়। ভবিষ্যতে তুমি যতই প্ল্যান করো না কেন, তোমাকে আমি একটা টাকাও আর দেবো না, কথাটা মনে রেখো। যেদিন তুমি টাকা দেওয়া বন্ধ করে দেবে সেদিন তুমি দুনিয়া থেকে সরে যাবে। গেট আউট। চলো, একটু লেট হয়ে গেল। খুন খুন খুন! কোন দিকে রেণুকা? স্যার এইদিকে আসুন। স্যার মনে হচ্ছে ছুরি বা চাকু দিয়ে স্ট্যাব করা হয়েছে। শরীরে আর কোথাও আঘাতের চিহ্ন? না স্যার, আর কিছু পাওয়া যায়নি। স্যার এই যে। লাস্টটা প্রথম কে দেখেছে? আমি দেখেছি স্যার। আপনি একটু ডিটেলসে বলুন। স্যার আমার বাড়ি সোদপুরের এইচবি, আর স্যারের বাড়ি আগরপাড়ার তেঁতুলতলা। স্যার মানে ভিকটিম? হ্যাঁ, উনি ডক্টর রজত ঘোষ, মেডিকিউর ক্লিনিকের ডক্টর। না না, প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলেন সেইটা বলুন। স্যার আসলে ওনার বাড়ির পথেই আমার বাড়ি পড়ে, আর এই ক্লিনিকে ডিউটি শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, তাই উনি মাঝে মধ্যে আমাকে ড্রপ করে দিতেন। তারপর? আজকেও বেরোনোর সময় উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার আর কত দেরি হবে। তো আমি বললাম আর 10 মিনিট মতো লাগবে। তো তখন উনি বললেন যে উনি গাড়িতেই অপেক্ষা করবেন। আর তারপর আমি 10 মিনিট পরে এসে দেখি যে এই অবস্থা। কি অবস্থা? উনি গাড়ির সামনের সিটে এভাবে পড়ে আছেন, মানে এখন যেভাবে আছেন। আপনি কে? আমার নাম প্রমীলা রায়, আমি এই ক্লিনিকের নার্স। তাহলে আপনি তো একজন নার্স, তাহলে সঙ্গে সঙ্গে শুশ্রূষা করার জন্য ঝাঁপিয়ে পড়লেন না কেন? দেখুন স্যার, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে উনি এক্সপায়ার করে গেছেন। তারপরেও বডি টাচ করে নিই তদন্তের স্বার্থে, মানে আপনাদের যাতে কোনো সমস্যা না হয়। ইজ ইট? ইয়েস স্যার। ওকে ওকে। আপনারা সবাই তো এই ক্লিনিকের স্টাফ নাকি? হ্যাঁ স্যার। যে যার পরিচয় বলুন তো। স্যার আমি সুব্রত সিনহা, এই ক্লিনিকের মেইনটেনেন্স ম্যানেজার। স্যার আমি ইলা দে, আমিও একজন নার্স। দারোয়ান? দারোয়ান কই? দারোয়ান স্যার গেটে ডিউটি করছে। ঠিক আছে, আপনারা সবাই আপনাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার আর জব প্রোফাইল এই ম্যাডামকে লিখিয়ে দিয়ে যাবেন, ঠিক আছে? আর আমি একটু দারোয়ানের সঙ্গে কথা বলতে চাই। এখানে গেটে কজন দারোয়ান? স্যার সামনের গেটে 2 জন, আর আমাদের পেছনে একটা গেট আছে, ওখানেও 2 জন ডিউটি করেন। সামনের গেটে দারোয়ানকে ডেকে পাঠান তো। হ্যাঁ স্যার। রাজা চল চল। রাজা কে? ওয়ার্ড বয়? হ্যাঁ স্যার। এক্সকিউজ মি। না 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 না, আপনি কোথাও যাবেন না, আপনি এখানে দাঁড়িয়েই কথা বলুন। ফোনটা এখানেই অ্যাটেন্ড করুন। স্যার আমার ছেলের ফোন। হ্যাঁ, ছেলের ফোন তো কি, ক্ষতি কি? কথা বলুন না, কথা বলতে তো কোনো মানা নেই। ফোনটাকে লাউড স্পিকারে দিন। হ্যাঁ বাবু বল। হ্যাঁ মা, তোমার আসতে তো দেরি হচ্ছে কেন? আসলে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে রে। কিসের অ্যাক্সিডেন্ট? আমি তোকে বাড়িতে গিয়ে সব বলবো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি, তুই চিন্তা করিস না। কখন আসবে তুমি? আমার আসতে একটু দেরি হবে রে। আসলে এখানে পুলিশ এসেছে তো, ওনারা কিছু জিজ্ঞাসাবাদ করছে, তো হয়ে গেলেই আমি চলে যাচ্ছি। পুলিশ? পুলিশ কেন? বললাম তো বাড়িতে গিয়ে সব বলবো। আর শোন, তুই ওই ফ্রিজ থেকে খাবারগুলোকে নামিয়ে গরম করে খেয়ে নে। হ্যাঁ, আমার ফিরতে একটু রাত হবে, তুই চিন্তা করিস না। আমি রাখছি। হ্যাঁ
আপনি এত অস্বস্তি ফিল করছেন কেন ম্যাডাম? আপনার ফিরতে দেরি হচ্ছে, মানে মায়ের ফিরতে দেরি হচ্ছে, ছেলে তাই খোঁজ খবর করার চেষ্টা করছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। দেখুন, প্রাইভেট কলকে সার্বজনীন করতে একটু তো অস্বস্তি বোধ হবেই, তাই না? না না, এটা তো আপনাকে করতেই হবে, এটা হচ্ছে আমাদের অকুপেশনাল হ্যাজার্ড, বুঝলেন কিনা? আপনি প্রথম রাস্তা দেখেছেন, আপনাকে ডাক্তার ঘোষ প্রতিদিন বাড়িতে ড্রপ করে দিত, মানে আমি আচ্ছা কি মশাই, হ্যাঁ আপনাদের সেই রাজা একজন দারোয়ানকে ডাকতে গিয়ে পুরো তো রাজ্যটাকে প্রদক্ষিণ করবে মনে হচ্ছে। না স্যার, আমি দেখছি। রাজা, আরে আয় না তাড়াতাড়ি, এত দেরি হয়? কি করছিলিস? যোগু বাথরুমে গেছি। বাবা, পুলিশের নাম শুনেই বাথরুম পেয়ে গেল? না স্যার। নাম কি তোর? জগাই স্যার। আর তোর পার্টনারের নাম কি? মাদাই স্যার। বাবা, এ তো জগাই মাদাই কম্বিনেশন। আরে তোরা কি করে ডিউটি করিস রে? গাঁজা খাস, ঘুমাস নাকি? না স্যার। তোর 10 ফুট দূরে একটা মার্ডার হয়ে গেল আর তোরা খেয়াল করলে না? না স্যার। আরে আজকে ভিজিটিং আওয়ার্সের পর কোনো বাইরের লোক এখানে ঢুকেছিল বা বেরিয়েছিল? না স্যার। স্যার সেটা তো সম্ভব নয় স্যার, কারণ ডক্টর ঘোষ যখন খুন হয়েছিল তখন ভিজিটিং আওয়ার্স নেই তো স্যার। তাই ভেতর থেকে কারো বাইরে যাওয়া, বাইরে থেকে ভেতরে ঢোকা স্যার ইম্পসিবল স্যার। বাবা, আপনি তো সাংঘাতিক লোক মশাই। হ্যাঁ, ফরেন্সিক রিপোর্ট আসার আগে আমরাই জানতে পারলাম না এটা খুন না অ্যাক্সিডেন্ট, আপনি একবারে খুনের সময় টময় জেনে বসে আছে। আসলে স্যার এই ডক্টর ঘোষ যখন বেরোলেন আর প্রমিলাদি যখন চিৎকারটা করলেন, আমি ওই মাঝের সময়টুকু হিসাব করে বললাম স্যার। গুড গুড। আচ্ছা এটা বলুন তো যে আপনি এটা কি করে বুঝলেন যেটা অ্যাক্সিডেন্ট নয়, খুন? স্যার ও তো দেখেই বোঝা যাচ্ছে স্যার। ও, দেখেই সব বোঝা যাচ্ছে না? সব বোঝা যাচ্ছে দেখে। রেণুকা, হ্যাঁ স্যার। এদের সবার নাম সাসপেক্ট লিস্টের মধ্যে রাখ, ঠিক আছে? হ্যাঁ, আর এই মিস্টার ম্যানেজার, হ্যাঁ কি ম্যানেজার? মেইনটেনেন্স ম্যানেজার। হ্যাঁ, মিস্টার মেইনটেনেন্স ম্যানেজারের কাছ থেকে ডাক্তার ঘোষের মোবাইল আর অ্যাড্রেসটা নেবে। আর এখানে যত সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজগুলো কালেক্ট করবে তো। আচ্ছা এখানে সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ স্যার। চলে? হ্যাঁ স্যার। তবু ভালো। শোনো, বলুন স্যার। বডিটাকে আপাতত এক্ষুনি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। ওকে স্যার। বাপরে কি গন্ধ! আর এখানে ড্রেনের যা গন্ধ না, এরপরে লাশ পচে গেলে তার গন্ধ মিশে গেলে আর টেকা যাবে না। আচ্ছা মিস্টার মেইনটেনেন্স ম্যানেজার। হ্যাঁ স্যার। এই ড্রেনটাকে তো একটু পরিষ্কার করতে পারেন, আপনি তো মেইনটেনেন্স ম্যানেজার। হ্যাঁ, এখানে সারাদিনে কত রোগী আসে, রোগীরা তো এই গন্ধে আরো রোগগ্রস্ত হয়ে পড়বে, মরে টরে যেতে পারে। একটু খেয়াল করে রাখবেন, একটু পরিষ্কার করবেন, বুঝেছেন? হ্যাঁ স্যার। রেণুকা, হ্যাঁ স্যার। আমার মনে হচ্ছে আজকে সমস্ত কিছু মিটিয়ে তোমার ফিরতে ফিরতে অনেকটা রাতই হয়ে যাবে। চেক কেয়ার। হ্যাঁ, ওকে, বি অ্যালার্ট। চল চলুন। কি রে, ঘুমোসনি? খাইও নি। কেন খাসনি কেন? তোমাকে ওদিকে পুলিশ জেরা করছে আর আমি এদিকে গান্ডে পিন্ডে গিলবো? এতটা কুসন্তান আমি হইনি। আরে আমার সুসন্তান মায়ের জন্য না খেয়ে বসে আছে। আমার সোনা বেটা। আচ্ছা তা তুমি এত রাতে এলে কি করে? আর বলিস না, অনেক কষ্টে একটা অটো পেয়ে গেলাম, বুঝলি? ওই মোড় অবধি দিয়ে গেল, তারপর ওখান থেকে আবার টোটো করে চলে এলাম। ও, তা পাড়ার মোড়ে ওই কালীদের দোকান খোলা ছিল নাকি? হ্যাঁ খোলা আছে দেখলাম। আচ্ছা ওটা বন্ধ হয় কখন রে? ওই 12টা 12:30। আচ্ছা ওই সিধুদা টুলুদা এদেরকে দেখলে পাড়ার মোড়ে? না সেটা তো খেয়াল করিনি, কিন্তু তোর ওদের দিয়ে কি হবে? না কিছু না, আসলে তুমি এত রাতে বাড়ি ফিরছিলে, ওরা থাকলে তো বেশ ভালোই হয়। শোন, তোর মায়ের কাউকে দরকার নেই, তোর মা একাই 100, বুঝলি? তবে এবার থেকে এভাবেই ফিরতে হবে রে। কি হলো তোমার? হ্যাঁ, না না কিছু না রে। কিছু তো একটা হয়েছে, বলো কি হয়েছে? আমাদের ক্লিনিকের ডক্টর জেঠু আছে না, ডক্টর ঘোষ? হ্যাঁ, উনি মারা গেছেন। কিভাবে? কেউ ওনাকে খুন করেছে জানিস? হ্যাঁ, ওই জন্যই পুলিশ এসেছিল? হ্যাঁ, সবাইকে জেরা করলো।
তার মানে আজ তুমি জেরবার হয়ে এলে, ওই জন্যই কষ্ট পাচ্ছ? আরে ধুর, ওই মানুষটার সঙ্গে এতগুলো দিন ধরে কাজ করলাম, কত কথা বললাম, উনি আমায় মাঝে মধ্যে বাড়িতে পৌঁছে দিতেন। আজ সেই মানুষটা খুন হয়েছে, মনটা খারাপ হবে না বল? জানিস, উনি খুব ভালো মানুষ ছিল। দেখো মা, কোনো ভালো লোক কখনো খুন টুন হয় না। নিউজও দেখো না, যত সব ক্রিমিনাল অ্যান্টি সোশ্যাল তারাই সব খুন টুন হয়। রিজু, উনি সবে মাত্র মারা গেছেন, আর এখন এসব কথা বলতে আছে? ঠিক আছে, ছাড়ো, ওসব উটকো লোকের জন্য বেকার টেনশন করে লাভ নেই। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, খাবো, অনেক রাত হয়েছে। যাও যাও, ফ্রেশ হয়ে নাও। রেণুকা, তোমাকে আমাদের ভিকটিমের চারপাশে কারা কারা থাকে তার একটা চার্ট বানাতে বলেছিলাম, রেডি করেছো? হ্যাঁ স্যার, আমাদের টিম অত্যন্ত চুপিসারে ভিকটিমের ব্যাপারে ইনফো গ্যাদার করেছে। গুড, দেন লেট মি নো প্লিজ। স্যার, ভিকটিম অর্থাৎ ডক্টর রজত ঘোষের বাড়ির দিকে যদি আমরা দেখি, তাহলে তার বাড়িতে রয়েছে তার স্ত্রী মিতা ঘোষ। তিনি কিন্তু মানসিকভাবে অসুস্থ। দীর্ঘ 14 বছর ধরে তিনি পিপিডিতে আক্রান্ত। মানে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, তাই তো? ক্ষণে ক্ষণে কাউকে সন্দেহ করা, আর সন্দেহ করলেই রূঢ় ব্যবহার করা। স্যার, রিসেন্টলি ওনার মধ্যে আরও একটা কমপ্লেক্স দেখা গেছে, সেটা হচ্ছে আইইডি, তার মানে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। মাঝে মাঝেই খুব ভায়োলেন্ট হয়ে যায়। তাহলে রেণুকা, আপাতত এই মিতা ঘোষের নামটা আমাদের সন্দেহ তালিকার একবারে নিচের দিকে থাকে। দেখো, এটা একটা প্ল্যান্ড মার্ডার, মানে হুট করে হিট অফ দ্য মোমেন্টের মার্ডার নয়। একজন প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার রোগীর পক্ষে সেটা সম্ভব হলেও একজন ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার রোগীর পক্ষে সেটা কখনোই সম্ভব না। কারণ সে মুহুর্মুহু রেগে যায়। তার পক্ষে কোনো কিছু প্ল্যান করে করা সম্ভব, আবার খুন না, আমার ঠিক মনে হয় না। আর দেন স্যার, পরের নাম হচ্ছে রূপম ঘোষ, বয়স 19, সব সময় গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকে। জানা গেছে পয়সার জন্য নাকি সে ভিকটিমকে খুব সমস্যায় ফেলতো। একে সাসপেক্ট লিস্টে রাখবে। নিড টু টক। দেন নেক্সট হলো রাধা। উনি কিন্তু একজন ক্লিনিকের আয়া ছিলেন। ডক্টর ঘোষ ওনার স্ত্রীর পার্সোনাল আয়া রাখবে বলে ওনাকে অ্যাপয়েন্ট করেছিলেন। ডাকো ডাকো, হাইলি সাসপেক্টেড। দেখো রেণুকা, এতক্ষণ যা জানলাম তা হলো বাড়ির আশেপাশের চরিত্রের এক্সটার্নাল ইনফো, মানে বাহ্যিক তথ্য। কিন্তু এই বহিরঙ্গের মধ্যে কত অন্তরঙ্গ রূপ রয়েছে সেগুলো আমাদের টেনে টেনে বার করতে হবে। স্যার, অলরেডি জিজ্ঞাসাবাদের জন্য বরুণ সিনহা, ইলা দে, প্রমিলা রয়, রাজা হো, এই 4 জনকে কিন্তু আমি থানায় ডেকেছি। হ্যাঁ, এদের সঙ্গে সঙ্গে হোম ফ্রন্টের যে আয়া রাধা, ওকে আর গাঁজারিটাকে, এই দুটোকেও ডেকে পাঠাও। ওকে স্যার। দেখো রেণুকা, আমাদের সাফল্যের গাড়িটা যে এখন মেন রাস্তায় আছে এটা ভেবে নিলে কিন্তু ভুল হবে। হয়তো গাড়িটা রয়েছে এই মেন রাস্তাগুলোর কোনো একটা রাস্তার বাইরে। বুঝলাম না স্যার। লুকোনো আততাই, তার খুনের কারণ, তার খুনের পদ্ধতি, এই সমস্ত কিছু জানার জন্য চলবে তদন্ত। শুরু করো রেণুকা, র্যান্ডম জিজ্ঞাসাবাদ। ওকে স্যার। মিতা ঘোষের রোগটা ঠিক কিরকম? খুব রেগে যায় যখন তখন। সন্দেহ করে না? হ্যাঁ। কি রকম সন্দেহ করেন? উনি মনে করেন স্যারের সাথে বুঝি আমার কোনো সম্পর্ক রয়েছে। উনি আমাকে 2 চোখে সহ্য করতে পারেন না। শুধু স্যার, মানে রূপমের সাথে করে না? না। কেন সেটা জানি না। আচ্ছা, আপনি তো আগে মেডিকিউর ক্লিনিকের আয়া ছিলেন। ডক্টর ঘোষ আপনাকে ওনার স্ত্রীর পার্সোনাল আয়া হিসেবে নিয়ে এলো, তো এক্সট্রা বেনিফিট কি পেলেন আপনি? কিছুই না। তাহলে আপনি এলেন কেন? স্যার বলেছিল বলে। শুধুই বলেছিলেন বলে চলে এলেন? চুপ করে আছেন কেন? আমার 2 ছেলে, আমার স্বামী, শ্বশুর শাশুড়ি, সংসার, ঘর গুছিয়ে আমি ঠিক সময় ক্লিনিকে পৌঁছতে পারতাম না। ওই ম্যানেজার বরুণ রোজ লালকালি দিয়ে দিত, আমার মাইনে কাটা যেত। কিন্তু আমার অভাবের সংসারে পুরো মাইনেটা খুব দরকার ছিল। স্বামীর চাকরি নেই, কারখানায় কাজ করত, সেটাও বন্ধ। আপনি ডক্টর ঘোষের বাড়িতে দেরি করেন না? করি। ডক্টর তখন কিছু বলতেন না? না। কেন? স্যারকে আমি পুষিয়ে দিতাম। কিভাবে? একটা মেয়ে ছেলে যেভাবে পুষিয়ে দেয়। হ্যাঁ রে রাধা, আজকেও তুই দেরি করে এলি? হ্যাঁ স্যার,
তোর এই দেরি করার জন্য তোর ক্লিনিক থেকে তোর চাকরিটা চলে যাচ্ছিল, ওখান থেকে আমি তোকে বের করে এখানে নিয়ে এলাম, এখানে তোকে চাকরি দিলাম, আর এখানেও তুই দেরি করে আসছিস। সরি স্যার। সরি বললে সবকিছু থেকে পার পাওয়া যায় রে রাধা? ক্লিনিকে না হয় দেরি করে এলে তোর নামের পাশে একটা লাল কালির দাগ পড়তো, আর এখানেও তো দেখছি তুই দেরি করে আসছিস, তাহলে এখানেও তো তোর নামের পাশে একটা দাগ দিতে হবে দেখছি। দাগ? কিসের? কলঙ্ক, কলঙ্কের দাগ নিবি? কলঙ্কের দাগ। আয় আয় না আমার কাছে, আমি তোকে দেখিয়ে দিচ্ছি কলঙ্কের দাগ কাকে বলে। আয়। রাধা, যেমন ধরুন প্রমিলাদি, কি আর বলবো স্যার, ডক্টর ঘোষের রেকমেন্ডেশনে উনি এখন আমাদের ক্লিনিকের হেড নার্স, মেট্রানও বলতে পারেন স্যার। বুঝলাম। ক্লিনিকে থাকাকালীন রজত স্যারের চোখ চোখানি আমি টের পেতাম, আমি লাই দিতাম, কারণ আমি জানি ম্যাডাম, বেঁচে থাকতে গেলে রজত স্যারের মতো একজন খুঁটি আমার খুব দরকার। এখন তো আর রজত স্যার নেই, তাহলে কি করবেন? ম্যাডাম, যে একবার খুঁটি পোতা শিখে যায় সে ঠিক একটা নতুন খুঁটি জোগাড় করে নেয়। আচ্ছা, আপনার বাড়িতে এই ব্যাপারগুলো সব জানে? এই বিষয়ে বাড়ির কারো কোনো হেলদোল নেই, মাস গেলে সংসারে টাকা আসলেই হলো। এখন শুধু একটা নতুন খুঁটিকে আঁকড়ে ধরতে একটু সময় লাগবে। আচ্ছা, সত্যি কথা বলুন তো, নতুন খুঁটি পেয়ে আপনি রজত ঘোষকে সরিয়ে দেননি তো? কলঙ্কের দাগ নেওয়ার জন্য রজত স্যার আমায় আলাদা বকশিস দিত, মাইনে প্লাস বকশিস। আমি কি পাগল নাকি ম্যাডাম? হাতের লক্ষ্মীকে কেউ পায়ে ঠেলে? আমার মা পাগলি, বাবা ছিল চরিত্রহীন, আমার তো একটা গাল ভরা নাম চাই নাকি? হ্যাঁ স্যার, তাই আমি গাঁজাখোর। বাবা গাঁজার পয়সা দিত না, তাই বলে তাকে খুন করে ফেলবে? কে বলেছে পারতো না স্যার? আমি ঠিক চুষে বের করে নিতাম। টাকা না দিয়ে সে কোথায় যাবে চাদু? শুনেছিলাম পড়াশোনায় তুই খুব ভালো ছিলি। সে তো ওয়ান্স আপন এ টাইম স্যার, এখন চারতলা হৃদয় আর পুরোটাই গাঁজা। বাড়িতে গাঁজা রাখার জন্য তোকে অ্যারেস্ট করতে পারি জানিস? হ্যাঁ স্যার, করুন না, করুন না স্যার, আমায় অ্যারেস্ট করুন না। শুনেছি জেলের ভাত নাকি হেভি টেস্টি, ওই সালের বাড়িতে যেতেও ইচ্ছা করে না। বাড়িতে গেলেই ওই পাগলি মায়ের ভেজর ভেজর শুনতে শুনতে আমার নেশাটাই যেন কেমন কেটে যায়। যদিও জানি আমার মাটাকে ওষুধ খাইয়ে খাইয়ে আমার বাবাই পাগল বানিয়েছে। ডাক্তার মানুষ বলে কথা। ওই তো বললেন না স্যার, পড়াশোনায় অনেক ভালো ছিলাম, কি লাভ হতো এত পড়াশোনা করে? হয় কোনো ঘুষখোর ইঞ্জিনিয়ার, নাহলে বাবার মতন ক্রিমিনাল ডাক্তার। আরে রূপম, সত্যি কথা বলতো, তোর বাবাকে তুই খুন করিসনি তো? কাশ কাশ যদি করতে পারতাম। জানেন স্যার, অনেকবার ভেবেছিলাম কিন্তু করতে পারিনি, কারণ আমি যদি বাবাকে খুন করে ফেলতাম তাহলে আমার গাঁজার খরচ কে দিত? বাবা তো এখন নেই, তাহলে তোর গাঁজার পয়সা এখন কে দেবে? কে জানে, বাবা তো আর বেঁচে নেই, কাকে খুন করার স্বপ্ন দেখতে দেখতে গাঁজা খাবো। তাই ভাবছি এবার গাঁজা ছেড়ে দিয়ে ভালো ছেলে হয়ে যাব। ঈশ্বরের কৃপায় তাই যেন হয়। এখন যা ভাগ। ধুর, দরকারের সময় একটা জিনিসও খুঁজে পাওয়া যায় না। রিজু, কাঁচিটা দেখেছিস রে? এখন কাঁচি নিয়ে কি হবে আবার? আরে এই মশলার প্যাকেটটা কাটবো। দাঁত দিয়ে ছিঁড়ে নাও না। দাও, আমাকে দাও দেখি, আমি ছিঁড়ছি। দাও। ছি, একদম না, এই দাঁত দিয়ে কাটলে এটা হয়ে যাবে না? তাহলে ওই বুঁটি দিয়ে কাটিয়ে নাও না। আরে সে তো কাটতেই পারি, কিন্তু কাঁচিটা যাবে কোথায়? এখন তুমি সারাদিন ওই কাঁচি খোঁজো, আর ক্লিনিকে যেতে হবে না। আজকে এমনি তো ক্লিনিকে যাব না। কেন, ছুটি নাকি আজকে?
ছুটি, তবে আমাকে একবার বেরোতে হবে। কোথায় বেরোবো তুমি? একবার থানায় যেতে হবে, থানা থেকে ডেকেছে। থানায়? কি করতে থানায় আবার? নিশ্চয়ই কিছু জিজ্ঞাসাবাদ করবে কালকের বিষয়ে। আবার জিজ্ঞাসাবাদ? কালকে কত রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করলো? করবে। যতক্ষণ না খুনের কিনারা হবে ততক্ষণ পর্যন্তই ওনারা জিজ্ঞাসাবাদ করবে। এই খুনের কিনারা না জীবনেও হবে না। এসব কথা তোকে কে বললো? একটা কথা মনে রাখবি, সত্যের জয় সর্বত্র। সেসব অনেক আগেকার দিনের কথা মা, তখন হিরোরা জিততো, আর এখন ডন রায় ধুম্মাচার, বুঝলে? ওসব ফিল্মি কথা না বাদ দে। শোন, তাড়াতাড়ি স্নানটা করে নিবি, আমি তোকে খেতে দিয়েই বেরোবো। আজকে দুপুর থেকেই ক্লিনিকের অনেককেই ইনভেস্টিগেট করা হবে। আমাকে বিকেলে যেতে বলেছে। যাই হোক, তুই তাড়াতাড়ি স্নানটা করে নে। হ্যাঁ, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। আচ্ছা ম্যানেজার বাবু, ডক্টর ঘোষের সাথে আপনার সম্পর্কটা কিরকম ছিল? ক্যাজুয়াল ছিল স্যার। ক্যাজুয়াল? ক্যাজুয়াল বলতে? ক্যাজুয়াল বলতে ওই দেখা হলে হাই হ্যালো, ব্যাস ওইটুকুই। আসলে স্যার বেশি ইন্টিমেসি আমার ছিল না। কোনোদিন ঝগড়াঝাটি বা দ্বন্দ্ব হয়নি বলছেন? না স্যার, স্যার আমার বিশ্বাস হলো যেখানে বেশি পীড়িত সেখানেই বেশি ঝগড়া, আর আমার তাই ওনার সঙ্গে পীড়িতও ছিল না, আর তাই ঝগড়া হয়নি স্যার। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ স্যার। শব্দই ব্রহ্ম মশাই, শব্দ ব্রহ্ম। আপনার ল্যাঙ্গুয়েজ কিন্তু বলে দিয়েছে যে ডক্টর ঘোষের প্রতি আপনার কতটা বিরক্ত ছিল। চুপ করে থাকবেন না, চুপ করে থাকবেন না। যত চুপ করে থাকবেন তত কিন্তু আপনি এই কেসটার মধ্যে ফেঁসে যাবেন, এটা কিন্তু বলে দিলাম। আসলে 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 কি বলুন বলুন। আসলে ডক্টর ঘোষ না একটু ওম্যানাইজার ছিলেন, মানে মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকতো না ওনার। ওনাকে মানে ওনার সম্বন্ধে অনেক কমপ্লেন জমা পড়েছিল। আপনি হাই অথরিটিকে জানান না? কোনো লাভ হতো না স্যার, ওনার দৌড় অনেক দূর পর্যন্ত ছিল। তাছাড়া স্যার উনি ভালো কার্ডিওলজিস্ট, ওনার নামে অনেক ব্যবসা হতো ক্লিনিকে। মানে আপনি বলতে চাইছেন যে ক্লিনিকের সব মেয়েরাই মোটামুটি ওনার উপর বিরক্ত, রাইট? না স্যার, সবাই কি স্যার বিরক্ত হয়? কেউ কেউ তো ওনার এই বদভ্যাসটাকে কাজে লাগিয়ে নিজের কেরিয়ার পর্যন্ত গুছিয়ে নিয়েছিল স্যার। তাই নাকি? যেমন 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 আমাদের ক্লিনিকে একজন আয়া ছিল, ওই রাধা। না না, রাধার কথা আমরা জানি। রাধা তো এখন ওনার হোম ফ্রন্টের আয়া, মানে মিসেস ঘোষের পার্সোনাল আয়া। হ্যাঁ স্যার। আর কেউ? যেমন ধরুন প্রমিলাদি। কি আর বলবো স্যার, ডক্টর ঘোষের রেকমেন্ডেশনে উনি এখন আমাদের ক্লিনিকের হেড নার্স, মেট্রানও বলতে পারেন স্যার। বুঝলাম। থ্যাংক ইউ বরুণবাবু, আপনার ইনফরমেশন আমার অনেক কাজে লাগবে। বাই দ্য ওয়ে স্যার, আমি কিন্তু আপনার কথা মতো কাজ করেছি। কোন কথাটা বলুন তো? স্যার আপনি বলেছিলেন না ওই গলির সামনের ড্রেনটা একটু পরিষ্কার করাতে, আমি আজ সকাল থেকেই লোক লাগিয়ে দিয়েছি স্যার। থ্যাঙ্কস, থ্যাঙ্কস অ্যাগেন। ওয়েলকাম স্যার। স্যার আসি। আসুন। নাম কি আপনার? আমার নাম ইলা দে। আপনি ওই ক্লিনিকেরই নার্স? হ্যাঁ স্যার। কত বছর ধরে চাকরি করছেন ওই ক্লিনিকে? প্রায় 6 বছর। আপনার প্রমোশন হয়নি? না স্যার। ইনক্রিমেন্ট? না স্যার। আচ্ছা, লেট ডক্টর রজত ঘোষের সাথে আপনার সম্পর্ক কিরকম? খুব ভালো ম্যাডাম। খুব ভালো? হ্যাঁ। তো এত ভালো যখন সম্পর্ক ছিল তাহলে আপনার প্রমোশন বা ইনক্রিমেন্ট হলো না কেন? আপনারা কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। সত্যি বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। আমার বাড়ির ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো স্যার। আমার বাবা একজন ব্যাংকের ম্যানেজার, এখনো 6 বছর চাকরি আছে। আমি ছোটবেলা থেকেই একজন নার্স হওয়ার স্বপ্ন দেখেছি, তাই চাকরি করি। কম্প্রোমাইজ করে বড় হওয়ার কোনো ইচ্ছে আমার নেই স্যার। এই যে 6 বছর ধরে একই জায়গায় পড়ে আছেন, কেরিয়ারে কোনো উন্নতি নেই, বাড়ি থেকে কিছু বলে না? মা মাঝে মাঝে বিয়ের কথা বলে, বাবা কিছু বলে না। আমি সরকারি হাসপাতালে ট্রাই করছি, আমার বয়স এখন 27। আশা করি হাতে সময় আছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল ইলা। আপনাদের আর কিছু জিজ্ঞাসা করার নেই, আপনি যেতে পারেন। থ্যাঙ্কস আ লট স্যার। একটা কথা বলি? বলুন না।
স্যার যদিও লোকটা ভালো ছিল না, তবুও দেখবেন যেন ওনার খুনি শাস্তি পায়। পাবে। আমাদের কেসটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলো তো? স্যার, রূপমের বক্তব্য অনুসারে ওর বাবাই ওর মাকে ইচ্ছাকৃতভাবে মানসিক রোগী বানিয়েছে এবং ওর বাবা একজন চরিত্রহীন মানুষ। আর সেই ফ্রাস্ট্রেশনেই রূপমের এই অবস্থা। স্যার, রাধার কাজটা ক্লিনিক থেকে প্রায় চলেই যেতে বসেছিল। ও ডক্টর ঘোষের সাথে কম্প্রোমাইজ করে নিজের মাস মাইনের ব্যবস্থাটা করে নিয়েছিল, কিন্তু ডক্টর ঘোষ মরে যাওয়াতে ওর খুঁটি কিছুটা নড়ে গেছে। তার মানে ডাক্তার ঘোষ খুন হওয়াতে রাধার ক্ষতি হয়েছে। সংসারে রেণুকা টাকা আসলেই হয়, তাই রাধা কি করে টাকাটা রোজগার করতো সেটা কেউ আর দেখতো না। নেক্সট, বরুণ সিনহার মতে ডক্টর ঘোষ একজন ওম্যানাইজার, যে ওনার সাথে কম্প্রোমাইজ করতো সেই কেরিয়ারে উন্নতি করতো। হ্যালো, ঠিক আছে স্যার। বরুণবাবু বলছিলেন না সামনে ড্রেনটা পরিষ্কার করা হবে। পরিষ্কার করতে গিয়ে ফুল হাতা শার্টের মধ্যে পেঁচানো একটি কাঁচি পাওয়া গেছে। পেঁচানো কাঁচি আর ওই ফুল হাতা শার্টের মধ্যে শুকনো রক্ত মাখা ছিল। ড্রেনটা যেহেতু শুকনো তাই রক্তের দাগটা ধুয়ে যায়নি। তুমি এক্ষুনি বেরিয়ে যাও, ওটাকে ফরেন্সিকে পাঠাও আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দাও। তবে হ্যাঁ, খেয়াল রাখবে যেন ওই কাঁচি এই মুহূর্তে কেউ টাচ না করে। না স্যার, ওখানে কেউ টাচ করবে না, কারণ উনি জানালেন যে ওদের যে কর্মী রয়েছে তারা ওই বেলছা দিয়ে জিনিসপত্রগুলো তুলে নিয়েছে, মানে ফুল হাতার শার্ট আর কাঁচিটা, আর উনি ওখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে যাতে কেউ ওটা টাচ না করতে পারে। ওকে রেণুকা, তুমি যাও আর বরুণ বাবুকে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে একটা স্পেশাল থ্যাঙ্কস জানিও। কেমন? দেরি করো না, যাও। ওকে স্যার। অবশেষে পাওয়া গেল একটা ওয়েপন, একটা কাঁচি। ফরেন্সিক রিপোর্টে চলে এলো আর তাতে স্পষ্ট লেখা আছে এই খুনের মার্ডার ওয়েপন হলো একটা কাঁচি। তাতে এটা বোঝা গেল যে এই খুনটা কোনো প্রফেশনাল কিলারের কাজ নয়, একটা ঘরোয়া অস্ত্র দিয়ে একজন ঘরোয়া মানুষই এই খুনটা করেছে। এই ধারণা আমাদের বদ্ধমূল হলো। এবার বাকি রইল আর কয়েকটা স্টেপ অতিক্রম করে খুনির কাছে অবধি পৌঁছানোর। আর তারপর প্রমীলা দেবী, আপনি তো হেড নার্স, মেট্রন কবে হচ্ছেন? দেখুন, আমি এখনই মেট্রনের কাজ করি, তবে কয়েকটা কাগজপত্র সাইন হয়ে গেলে আমি অফিসিয়ালি মেট্রন হয়ে যাব। বাহ, ডাক্তার ঘোষের সাথে আপনার সম্পর্ক কতদিনের? মানে আপনার প্রশ্নটা ঠিক বুঝলাম না। আমি তো খুব সিম্পল কোশ্চেন করেছি, ডাক্তার ঘোষকে আপনি কতদিন চেনেন? ব্যাস। চিনি তো অনেক দিন থেকেই, তবে ভালোভাবে কথাবার্তা হয় এই বছর 3 যাবত। উনি তো মাঝে মাঝে রাতের বেলা আপনাকে বাড়িতে ড্রপ করে দেন, তাই না? দেখুন, ওনার বাড়ি আগরপাড়া আর আমার বাড়ি সোদপুর, আর সোদপুরটা আগরপাড়ার পথেই পড়ে। 3 বছর আগে আপনি আউটডোরে নার্স ছিলেন, মানে যাকে বলে ওপিডি নার্স, যেটা জেনারেল ওয়ার্ডের নার্সের থেকেও ছোট পোস্ট। সেখান থেকে 3 বছরের মধ্যে আপনি হেড নার্স হয়ে গেলেন, এমনকি মেট্রনও হয়ে গেলেন। কারণটা কি জানতে পারি? আমার ট্যালেন্ট, আমার ডেডিকেশন। তার মানে আপনি আপনাদের ক্লিনিকে সবথেকে বেশি ট্যালেন্টেড, সবথেকে বেশি ডেডিকেটেড, তাই তো? কি বলতে চাইছেন কি আপনি? উনি যেটা বলতে চাইছেন সেটাই বলছেন। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার চেষ্টা করছেন, উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আপনার ট্যালেন্টটা কি সেটা বলুন না। প্রমীলা দেবী, আমাদের কাছে খবর আছে যে ডাক্তার ঘোষ এক বিশেষ ধরনের ট্যালেন্টকে সম্মান করতেন, উনি সেটা বেশ ভ্যালিশও করতেন। আর সেই ডেডিকেশনকে সম্মান দিয়ে উনি সেই সমস্ত মহিলাদের হাই অথরিটিকে রেকমেন্ড করতেন। চুপ করে থাকবেন না প্রমীলা দেবী, কথা বলুন, বলুন বলুন। গোটা পৃথিবীটা একদিকে আর আমার ছেলে একদিকে। আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি, অনেক নিচে নেমেছি, আরও নামতে পারি। খুব ছোট বয়সে রিজু ওর বাবাকে হারায়। ওর যখন 2 বছর বয়স তখন আমার হাজবেন্ড মারা যায়। প্রচুর সিগারেট খেত, তাই ফুসফুসে ক্যান্সার হয়ে গেল। 1 বছর ধরে ট্রিটমেন্ট করার পরে সর্বস্ব শেষ করে একদিন চলে গেল। আমি তখন আমার 2 বছরের ছেলেকে নিয়ে অথই জলে। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। শখ করে নার্সিং ট্রেনিং নিয়েছিলাম,
আর আর সেটাই কাজে লেগে গেল। বারাসাতের কাছে একটা ছোটোখাটো ক্লিনিকে নার্স হিসেবে জয়েন করলাম। নিজে আত্মেটা খেয়ে ছেলেটাকে বড় করে তুললাম। ছেলের পড়াশুনো, সংসারের খরচ চালিয়ে আমি আর পেরে উঠছিলাম না। এদিকে রিজু পড়াশোনায় খুব ভালো, ও সায়েন্স নিয়ে পড়তে চায়। আমি আমি কি করব, আমি আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর হঠাৎ একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, মেডিকিউর ক্লিনিকে ওপিডি নার্স নেবে। ব্যাস, চাকরিটা হয়ে গেল। রিজুর তখন ক্লাস 8-এর হাফ ইয়ারলি এক্সাম। এখানে আগের ক্লিনিকের থেকে মাইনেটা একটু বেশিই ছিল। রজত স্যার কার্ডিয়াক সার্জন আর আমি ওপিডি নার্স, তাই খুব বেশি দেখা হতো না। হঠাৎ আমি একদিন রজত স্যারের চোখে পড়লাম। তারপর আর কি, ছেলের পড়াশুনো, ছেলের ক্যারিয়ার, কোনো কিছুতেই আমি কম্প্রোমাইজ করতে পারবো না। তার জন্য আমাকে যা কম্প্রোমাইজ করতে হয় আমি সব করব। আপনি আর ডাক্তার ঘোষ ক্লিনিকের বাইরে কোথায় দেখা করতেন? আমাদের বাড়িতেই। রিজুর পড়তে যাওয়ার ডেটগুলো আমার জানা ছিল, তাই সেই দিনগুলোতেই ছুটির পর সেদিন ফোনে কথা শুনে মনে হলো আপনার ছেলে আপনার প্রতি খুব পজেসিভ। হ্যাঁ, ওর কাছে ওর পৃথিবী ওর মা। কি রিজু? হ্যাঁ, একটু লাউডে দিন তো, আমি কথা বলবো। হ্যালো। হ্যালো মা, তুমি থানা থেকে এখনো বেরোওনি? না, থানাতেই আছি। রিজু, ওসি স্যার তোমার সঙ্গে একবার কথা বলবেন। হ্যালো স্যার। হ্যালো রিজু, কেমন আছো? আমি ওসি সাহেব। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি ফার্স্ট ইয়ারে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছি, জয়েন্টের প্রিপারেশন নিচ্ছি। শোনো, তোমার জন্য একটা উপহার আছে। তোমার মাকে বাড়ি পৌঁছে দিতে যাবে আমাদের এসআই ম্যাডাম, উনি নিয়ে যাবেন। কেমন? থ্যাংক ইউ স্যার। আমি ফোন রাখছি। হ্যাঁ, আর আমি এক্ষুনি আসছি বাবা, তুমি চিন্তা করো না। ঠিক আছে মা, তাড়াতাড়ি এসো। রেণুকা, তুমি প্রমীলা দেবীকে ওনার বাড়িতে ছেড়ে দিয়ে আসবে, আর যাওয়ার সময় দুটো পেন সেট কিনবে। হ্যাঁ, রিজুকে বলবে আমাদের তরফ থেকে রিজুকে উপহার। কেমন? একটা রিজু পছন্দ করে নেবে, আর বাকিটা তুমি আমার জন্য নিয়ে আসবে। ওকে স্যার। আর হ্যাঁ, যাওয়ার সময় ওই পেন সেট দুটোতে যদি কোনো ঝুলো পুলো লেগে থাকে এই সমস্ত ভালো করে ছেড়ে নিবে। বুঝে গেছি স্যার। একটা প্রশ্ন আছে ম্যাডাম। হ্যাঁ বলুন। আপনার বাড়ি থেকে কি কোনো কাঁচি খোয়া গেছে? কেন স্যার? না, এমনি জিজ্ঞাসা করলাম। না, খোয়া যায়নি তো। ওকে, আসুন। রিজুকে পেন সেটের প্যাকেট উপহার পাঠানোটার পেছনে ছিল অন্য আর একটা উদ্দেশ্য। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমাদের উদ্দেশ্য ছিল ওই পেন সেটের প্যাকেটে করে রিজুর আঙুলের ছাপটাকে নিয়ে আসা। ফরেন্সিক ল্যাবে যখন পেন সেটের প্যাকেটটা গেল, তখন তাতে দুজনের আঙুলের ছাপ পাওয়া গেল। এক আমাদের এসআই রেণুকা, আর দ্বিতীয়জন হচ্ছে রিজু। আর যেটা ভাবা হয়েছিল সেটাই হলো। পেন সেটে পাওয়া আঙুলের ছাপ আর মার্ডার ওয়েপেনে পাওয়া কাঁচিতে পাওয়া আঙুলের ছাপ এক হয়ে গেল। রিজুকে তুলে নিয়ে আসা হলো থানায়। না, মারধর করতে হয়নি বা নিজের পক্ষে দাবরানিও দিতে হয়নি। শুধু রিজুকে বলা হয়েছিল, রিজু তুমি যদি সব কথা স্বীকার না করো তাহলে তোমার মা কিন্তু এই মামলায় ভীষণভাবে ফেঁসে যাবে। ব্যাস, তাতেই কাজ হয়ে গেল। আমি মায়ের ছুটির সময়টা জানতাম, আর এটাও জানতাম ওই ডাক্তারি মাকে গাড়ি করে নিয়ে আসে, তাই সুযোগ খুঁজছিলাম পকেটে কাঁচি নিয়ে। কাকু, কে? ভালো আছেন? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনবেন না, তবে আমি আপনাকে চিনি। আমার নাম রিজু। আমার মা আপনার এখানেই কাজ করে। প্রমিলা রয় আছে না, আমার মা হয়। ও, তুমি প্রমিলার ছেলে? বাহ, তোমায় দেখে আমার খুব ভালো লাগলো। প্রমিলাকে তো আমি অনেকদিন বলেছি যে ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে,
কিন্তু প্রমিলার আর সেই সুযোগ হয়নি, এত কাজের চাপের মধ্যে থাকে না। তা এদিকে কোথায়? এদিকে একটু কাজে এসেছিলাম, ভাবলাম মার সঙ্গে দেখা করে যাই। তা বেশ, তা ঠিক আছে। বলছি কাকু, একটু বাইরে আসবেন, একটা প্রণাম করতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখান থেকে অটো ধরে সোজা বাড়ি। গায়ে যে ছিটে ফোটা রক্তের দাগ লেগেছিল ধুয়েই মাকে ফোন করলাম। মা বলল পুলিশ এসেছে। ওয়াই ওয়াই বিজু ওয়াই? তোমার সামনে এত বড় একটা কেরিয়ার, তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি জয়েন্ট দেবে, ডাক্তার হবে, তুমি এইরকম একটা হঠকারী সিদ্ধান্ত কেন নিতে গেলে? আমি আর পারছিলাম না স্যার। পাড়ার ছেলেদের ওই তানা শুনতে শুনতে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম। আমার আড়ালে আমার সামনে আমার মাকে নিয়ে নোংরা নোংরা কথাগুলো আমি জাস্ট সহ্য করতে পারছিলাম না। একদিন কোচিং থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম। জানলা দিয়ে দেখি সেদিনই ঠিক করেছিলাম, না রহেগা বাঁশ আর না বাজেগি বাঁশুরি। নিজের মাকে তো আর খুন করতে পারি না, তাকে তো আমি নিজের থেকে অনেক ভালোবাসি। তাই ওই ডাক্তারকে সরিয়ে দিলে না থাকবে কোনো গল্প, কোনো তানা, কোনো টোন টিটকিরি। তোমার জেল হলে তোমার মাও তো কষ্ট পাবে, তারও তো শাস্তি হবে। আমি চাই আমার মাই শাস্তিটা পাক, যাতে পরে আমি জেল থেকে বেরিয়ে আসলে আমার কেরিয়ারের জন্য আমার মা আমাকে না শেষ করে দিতে পারে। আমি তো বড় হতে চাইনি, আমি চেয়েছিলাম মায়ের সঙ্গে একসাথে থাকতে, একসাথে বাঁচতে। আজকাল অনেককেই বলতে শুনি যে নিউ জেনারেশন নাকি অত্যন্ত ফ্রাস্ট্রেটেড জেনারেশন, কিন্তু তাদেরকে ফ্রাস্ট্রেটেড বানায় কারা? তাদেরকে ফ্রাস্ট্রেটেড বানায় তাদেরই আগের অভিজ্ঞ জেনারেশন। তার এক্স্যাক্ট এক্সাম্পল হলো একদিকে রিজু তো অপরদিকে রূপম। ওরা যে কি চায় সেটা বোঝে না ওদের বাবা মায়েরা। নিজেদের কাল্পনিক চাওয়া পাওয়াগুলো জোর করে চাপিয়ে দেওয়া হয় এই নিউ জেনারেশনের ঘাড়ে, আর তখনই জন্ম নেয় অপরাধ, ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলে অপরাধী। তাই বলছি, সাবধান, সাবধান হন আপনারা, সাবধান হও বাংলা।